মনে করুন একটি সরু পাইপ নিয়ে আপনি শ্বাস নেওয়ার চেষ্টা করছেন এবং মনে হচ্ছে যেন বুকটা ফেটে যাচ্ছে। এই সেম অনুভূতি আমাদের চারপাশে প্রায় লক্ষ লক্ষ মানুষ অনুভব করছে। একেই আমরা অ্যাজমা বা হাঁপানি বলি। একটু ধুলোবালি লাগলেই হাঁপিয়ে যাচ্ছেন, বা দুপা সিঁড়ি উঠলেই হাঁপিয়ে যাচ্ছেন, বা অ্যাজমা শুনেই আপনাদের মনে একটা আতঙ্ক কাজ করছে, অথবা অনেক সময় ইনহেলারের ব্যবহার করতেও আপনারা ভয় পাচ্ছেন। আপনাদের মনে হয় যেন ইনহেলার ব্যবহার করলে সেটি সারা জীবন ব্যবহার করতে হবে এবং এই ওষুধের প্রতি আপনারা আসক্ত হয়ে পড়বেন। আজকে আমরা এই ভিডিওতে অ্যাজমা বা হাঁপানি সংক্রান্ত সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানতে চেষ্টা করব, এবং যে আপনাদের যে অ্যাজমা সংক্রান্ত যে ধারণা আছে তার মধ্যে যে কতটা কি ভুল আছে এবং তার সঠিক কি সেই সম্পর্ক একটা সম্পূর্ণ ধারণা লাভ করার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের জন্য শুরু করা যাক। তাহলে চলে আসি অ্যাজমা বা হাঁপানি কি। অ্যাজমা বা হাঁপানি কখনো কোনো ছোঁয়াচে রোগ না। অ্যাজমাতে কি হয়, আমাদের শরীরে যে ফুসফুস বা শ্বাসনালী যেটা রয়েছে তা অনেক সময় ধুলোবালি বা অনেক সময় বিভিন্ন সিজনাল চেঞ্জ এইসবের জন্য অনেক সময় আমাদের এই শ্বাসনালী অনেক সময় হাইপার সেন্সিটিভ হয়ে যায়, মানে অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। এবং এর ফলে কি হয়, এই আবহাওয়ার পরিবর্তন বা ধুলোবালি বা বিভিন্ন কারণে এই আমাদের শ্বাসনালীতে প্রদাহ দেখা যায় এবং ইনফ্লেমেশন হয়। তাছাড়া অনেক রকম অতি সংবেদনশীলতার কারণে আমাদের শ্বাসনালীগুলো অনেক সময় সরু হয়ে যায়, তাতে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক সময় বাঁশির মতো সই সই করে শব্দ হয়, যাকে আমরা হুইজিং বলি। এটি সাধারণত আমরা অ্যাজমা নামে চিনি। আমাদের শরীরে যখন কোনো কারণে শ্বাস নিঃশ্বাস যখন নিই, এই শ্বাসের সঙ্গে যখন ফুলের রেণু বা ধুলোবালি বা অনেক সময় ঠান্ডা বাতাস ঢুকছে, তখন আমাদের শরীর এটাকে অনেক সময়, মানে যাদের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা হাইপার সেন্সিটিভিটি আছে, এটাকে শত্রু মনে করে এবং এর ফলে বিভিন্ন রিয়াকশান করে। তাতে কি হয়, শ্বাসনালীর ইনফ্লামেশন বা প্রদাহ দেখা যেতে পারে, শ্বাসনালী কনস্ট্রিক্ট করতে পারে, মানে সরু হয়ে যেতে পারে, বা অনেক সময় মিউকাস প্রোডাকশন বেড়ে যেতে পারে, মানে আঠালো কফ তৈরি হয়। এর জন্য অনেক সময় শ্বাস নেওয়ার সময় শ্বাস নিতে অনেক সময় অসুবিধা হয় এবং অনেক সময় বাঁশির মতো সই সই করে শব্দ হয়। একে আমরা হুইজিং বলছি। এবার আসি সবচেয়ে বড় বিতর্ক। এই হাঁপানি বা অ্যাজমাতে ইনহেলার যদি স্টার্ট করা হয় গ্রাম থেকে শহরের পর্যন্ত, বহু মানুষ মনে করেন যে ইনহেলার একবার স্টার্ট করলে তা সারা জীবন ছাড়া যায় না এবং এতে মানুষ আসক্ত হয়ে পড়ে। ইনহেলার কি করে, আমরা যখন কোনো ট্যাবলেট খাই তা আমাদের খাদ্যনালীর মধ্য দিয়ে গিয়ে পাকস্থলীতে যায় এবং সারা শরীরে অ্যাবজর্ব হয় এবং রক্তে মিশে সারা শরীরে একটা প্রতিক্রিয়া করে। কিন্তু ইনহেলারের মাধ্যমে যে আমরা এই ড্রাগটা নিচ্ছি সেটা সরাসরি এই আমাদের নাকের মধ্য দিয়ে গিয়ে শ্বাসনালীর মধ্য দিয়ে গিয়ে ফুসফুসে কাজ করে। এবং ইনহেলারটা সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে রিলিভার, মানে এসওএস কাজ করে, মানে সেই সময় যে প্রদাহ বা সংকীর্ণতার জন্য যে ফুসফুসের যে সমস্যাটা দেখা যাচ্ছে, শ্বাস নিতে সমস্যা দেখা যাচ্ছে, সেইটা থেকে রক্ষা করে এবং রিলিফ দেয়। আরেকটা হচ্ছে প্রিভেন্টিভ, মানে এইটা নিতে থাকলে, মানে ঠিক সময় যদি না হয় তাহলে এই অ্যাজমা বা হাঁপানিজনিত সংক্রমণ থেকে, মানে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেই ক্ষেত্র থেকে অনেক সময় প্রিভেনশন নেওয়া যায়। এই দুই উপায় আমরা ইনহেলার ইউজ করি। এবার আমরা দেখব এই অ্যাজমা বা হাঁপানিজনিত যে মিথগুলো আছে সেইগুলো কি কি, এবং সেইগুলো মিথ বাস্টার কি কি আছে সেইগুলো সম্পর্কে আমরা জানব। অনেকে মনে করেন যে অ্যাজমার এই ইনহেলারই শেষ চিকিৎসা। হ্যাঁ, অ্যাজমার ক্ষেত্রে ইনহেলার একটি নিরাপদ চিকিৎসা, কারণ এই ইনহেলারের মাধ্যমে যে ড্রাগগুলো শরীরে যাচ্ছে সেগুলো সাধারণত রক্তে মিশছে না এবং সরাসরি ফুসফুসে গিয়ে কাজ করছে। আবার অনেকে মনে করেন যে অ্যাজমা হলেই খেলাধুলা বন্ধ। এরকম অনেক অলিম্পিক জয়ী খেলোয়াড় আছেন যারা অ্যাজমা রোগে আক্রান্ত হলেও সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করে সাফল্য লাভ করেছেন এবং তাতে তাদের কোনো অসুবিধা হয়নি। আরেকটা মিথ আছে কি, অ্যাজমা কি সাধারণত বাচ্চাদের বা বয়স্ক মানুষদের হয়? না, অ্যাজমা যে কোনো বয়সেই হতে পারে। এবং অ্যাজমা হলে কি সারা জীবন ইনহেলার নিতে হয়? অ্যাজমা হলে ইনহেলার নিলে অনেক সময় এটাকে কন্ট্রোলে রাখা যায়, এবং এটা কন্ট্রোলে থাকলে বহুদিন ধরে যদি আপনার সিমটম রিলিফ থাকে, ডাক্তারের পরামর্শ মতো সঠিক সময় সেটা
গ্রহণ করতে হয়, এবং অনেক সময় ইনহেলার ছাড়াই মানুষ বহুদিন সিমটমলেস থাকতে পারে। কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে তবেই সেটা বন্ধ করা বা চালু করা অবশ্যই জরুরি। তাহলে এর থেকে আমরা কি করে রক্ষা পাবো? রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রথমেই শনাক্ত করতে হবে যে কোন কারণে এটা হচ্ছে। মানে কোনো ধুলোবালির জন্য হচ্ছে কিনা, ডাস্ট অ্যালার্জির জন্য হচ্ছে কিনা, বা কোনো খাবার জনিত কোনো কারণে অ্যালার্জি হচ্ছে কিনা, বা কোনো সময় কোনো উপরে রেণুর জন্য হচ্ছে কিনা, বা অনেক সময় যে সিজনাল চেঞ্জ তার জন্য হচ্ছে কিনা, সেইগুলো আমাদের শনাক্ত করতে হবে, এবং সেইগুলো থেকে কীভাবে আমরা রক্ষা পাবো সেই থেকে প্রিভেনশন নিতে হবে। এবার যদি কোনো কারণে অ্যাজমা বা হাঁপানি দেখা যায়, তখন অনেক সময় অনেকে প্যানিক করে ফেলেন, কিন্তু প্যানিক করার সময় খুবই ভুল কাজ। কারণ প্যানিক করলে অনেক সময় এই যে শ্বাসনালীগুলো আরও সংকুচিত হয়ে যায়, এবং শ্বাসনালী কনস্ট্রিক্ট করে গেলে কি হয়, বাতাস চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে অ্যাজমাজনিত যে লক্ষণগুলো আরও এক্সারবেট করে যায়। তাই প্যানিক করা যাবে না, এবং রিলিভার যে ইনহেলারগুলো আছে সেইগুলো ব্যবহার করতে হবে যাতে সিমটমটা রিলিফ হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করতে হবে, বা অনেক সময় যদি ঠোঁট নীল হয়ে যায় বা সাইনোসিস দেখা যায়, তাহলে নিকটস্থ হাসপাতালে যেতে হবে, এবং সিমটম এক্সারবেট করলে অবশ্যই হাসপাতালে গিয়ে আপনাদের দেখাতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো, ইনহেলার তো আপনারা ব্যবহার করছেন, কিন্তু অনেকেই এসে বলেন যে ইনহেলার ব্যবহার করলেও আমরা যে ফলটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। তাহলে আপনি ইনহেলারটা যে ব্যবহার করছেন সেটি সঠিকভাবে ব্যবহার করছেন তো? চলুন দেখে নেওয়া যাক ইনহেলার ব্যবহার করার সঠিক নিয়ম কী এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। ইনহেলার ব্যবহারের সঠিক ধাপের মধ্যে প্রথমে ইনহেলারের যে ক্যাপ বা ঢাকনাটা আছে সেটাকে অবশ্যই খুলতে হবে, এবং মাউথপিসটা পরিষ্কার আছে কি না তা দেখে নিতে হবে, এবং ইনহেলারটিকে সোজাভাবে ধরে 5-10 সেকেন্ড খুব ভালোভাবে ঝাঁকাতে হবে যাতে ওষুধ এবং গ্যাস ভালোভাবে মিশে যায়। এবং ইনহেলারের মুখে দেওয়ার আগে গভীরভাবে শ্বাস ছাড়তে হবে, এবং ফুসফুস থেকে যতটা সম্ভব বাতাস বের করে দিতে হবে। এবার ইনহেলারের মাউথপিসটা দাঁতের মাঝখানে রেখে ঠোঁট দিয়ে শক্ত করে আটকে তারপরে বাতাস যাতে বের হতে না পারে সেটা দেখতে হবে, এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিতে শুরু করতে হবে, এবং ঠিক সেই মুহূর্তে ইনহেলারের উপর চাপ দিতে হবে, এবং ইনহেলার মুখ থেকে বের করে নিয়ে ঠোঁট বন্ধ রেখে প্রায় 10 সেকেন্ড শ্বাস ধরে রাখতে হবে। এরপর ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে, এবং এরপরে আপনাকে 2টো পাফ নিতে বলা হয়। তবে দ্বিতীয় পাফটি নেওয়ার আগে অন্তত 1 মিনিট অপেক্ষা করুন এবং পুনরায় ঝাঁকিয়ে নিন। আরেকটা বড় আপনাদের টিপস মানা উচিত, যদি ইনহেলার মেয়াদটা ঠিক সময় আছে কি না, এক্সপায়ার করে গেছে কিনা সেটা দেখতে হবে, এবং ভেতরে ওষুধ আছে কিনা তার নিয়মিত পরীক্ষা করতে হবে। যদি ইনহেলার নেওয়ার পরও শ্বাসকষ্ট না কমে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। এই অ্যাজমা বা হাঁপানি অনেক সময় অ্যাকিউট অ্যাটাক দেখতে পাওয়া যায়, হঠাৎ করে মনে হয় যে সিমটমগুলো যেগুলো আছে সেগুলো এক্সারবেশন হয়ে গেছে, বেশি বেশি করে হচ্ছে। সেই ক্ষেত্রে কিভাবে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয় সেটা দেখে নেওয়া যাক। এই অ্যাকিউট অ্যাটাক বা এক্সারবেশন দেখা গেলে প্রথমেই প্রাথমিক পদক্ষেপ কি, প্রথমে প্যানিক করাটা বন্ধ করতে হবে এবং শুয়ে পড়া বন্ধ করতে হবে, কারণ শুয়ে পড়লে এই সময় আপনার আরও শ্বাসকষ্টটা বেশি মনে হবে, এবং আরাম করে বসতে হবে। এবং আপনাদের রিলিভার যে ইনহেলারগুলো আছে, যেমন লিভোস্যালবিউটামল বা স্যালবিউটামল, এই জাতীয় ওষুধ ইনহেলার নিতে হবে। এবং আপনাদের কোনো রকম যদি এই সিমটমগুলো ক্রমশ বাড়তে থাকে সেই ক্ষেত্রে প্যানিক না করে এবং সিমটমগুলো কী কী হচ্ছে সেগুলো বুঝে অবশ্যই হসপিটালে যেতে হবে। তাছাড়া বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে এই ইনহেলারটা ঠিকভাবে যদি আপনারা ইউজ করতে না পারেন সেক্ষেত্রে স্পেশাল ডিভাইস ইউজ করতে হবে। এবার আমরা তো হসপিটালে গেলাম, এবং হসপিটালে গিয়ে কীভাবে চিকিৎসা হচ্ছে সেটা দেখি। এবার যে আমি এই লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো যদি অবশ্যই দেখা যায় তাহলে অবশ্যই দেরি না করে অবশ্যই আপনাদের হসপিটালে যেতে হবে। তাহলে কি কি লক্ষণ আমরা দেখতে পাবো? ইনহেলার ব্যবহারের পরেও শ্বাসকষ্ট কমছে না, বা কথা বলতে অসুবিধা হচ্ছে, এক নিঃশ্বাসে একটি বাক্য বলতে পারছে না, বা ঠোঁট বা নখ নীল হয়ে যাচ্ছে, বা বুকের খাঁজা বা পাঁজর নিঃশ্বাসের সাথে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এই লক্ষণগুলো আপনাদের দেখা যাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসা সাধারণত কীভাবে হয়?
একটা হচ্ছে অক্সিজেন থেরাপি, মানে রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে অক্সিজেন মাস্কের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় এবং নেবুলাইজেশনের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে ইনহেলারের চেয়েও শক্তিশালীভাবে ওষুধ দেওয়ার জন্য মেশিনের সাহায্যে ওষুধকে মানে কুয়াশার মতো করে ফুসফুসে পাঠানো হয়। মানে এক্ষেত্রে কী কী ওষুধ ইউজ করা হয়, স্যালবিউটামল, ইপ্রাট্রোপিয়াম, এইরকম জাতীয় ওষুধ বা স্টেরয়েড এক্ষেত্রে ইউজ করা হতে পারে। মানে শ্বাসনালীর ফোলা বা প্রদাহ যেটা হয়েছিল ইনফ্লেমেশন, সেটা কমানোর জন্য শিরার মাধ্যমে আইভি স্টেরয়েড ইউজ করা যেতে পারে বা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করা হতে পারে। এইগুলো কি হয়, মানে অবস্থা খুব গুরুতর হলে শিরার মাধ্যমে এটি দেওয়া হতে পারে, যার ফলে শ্বাসনালীর পেশি শিথিল হতে সাহায্য করে। সর্বোপরি বলা যায় যে অ্যাজমা মানেই বা হাঁপানি মানেই জীবনের শেষ না। জীবনটা আপনার এবং দমটাও আপনার, তাই একে কখনোই আটকে রাখবেন না। সঠিক সময় সঠিক পরিমাণে যদি আপনারা ওষুধ গ্রহণ করেন এবং ডাক্তারের পরামর্শ মতো যদি আপনারা কাজ করে থাকেন, তাহলে অবশ্যই এই রোগটাকে হলেও এটাকে কন্ট্রোলে রেখে আপনি আপনার জীবনের সমস্ত কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই অ্যাজমা বা হাঁপানি সংক্রান্ত কোনো যদি আপনাদের ডাউট থাকে বা ইনহেলার সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সেটা অবশ্যই আমি আশা করি। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।